নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, জানিয়ে দিব পুরো খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানোর দাবি তার সমর্থকদের। আর এমন দাবিতে 5 দিন নগর ভবনের সামনে বিক্ষোভের পর কাল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। রবিবার ইশরাকের শপথ পাঠ করানো নিয়ে তালবাহানার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা। অনিশ্চয়তার মুখে ইশরাক হোসেনের শপথ পাঠ। আদালতের রায়ের পর ইসির গেজেট হওয়ার 21তম দিনেও শপথ নিতে পারেননি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন। তার প্রতিবাদে রবিবার বিএনপি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। চতুর্থ দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ করেন। পরে দুপুর 12টার দিকে নগর ভবন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে ঘুরে এসে মিছিলটি নগর ভবনে শেষ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না সরকার, এতে নগরবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু তাকে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে বৈধ মেয়র ঘোষণা করা হয়েছে, আমরা চাই অবিলম্বে তাকে নগর ভবনের শপথের মধ্য দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আদালতে তার রায় দিয়েছিল, কিন্তু এরা রায় মানতেছে না সরকারে। এই সরকার ঠিক আওয়ামী লীগের মতন করতেছে। আমরা চাচ্ছি আমাদের ইশরাক ভাইকে যাতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। ইশরাক জনতার ভোটে নির্বাচিত হয়েছিল। এই দাবিটা যদি সরকার না মানে তাহলে সে কিসের সরকার? আগামী দিনে যতদিন পর্যন্ত ইশরাক ভাই মেয়র শপথ গ্রহণ না করবে ততদিনই আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায়ে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার সকাল 11টায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব, বিক্ষোভ কর্মসূচি নিব এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা দিব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বেঁধে দেয়া 48 ঘণ্টা সময় শেষে ফের শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। রবিবার রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। আর এতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ঢাবি ভিসি বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য। মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছি, আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় এটার সদস্য আছেন। ওকে এমন জায়গায় আঘাত করা হয়েছে, দ্যাট ইজ দ্য মেডিকেল সায়েন্সে বলে ফিমোরাল আর্টারিতে। তো ফিমোরাল আর্টারিতে একজন নর্মাল সাধারণ মানুষ কখনো অ্যাটাক করতে পারে না। ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন যেখানে আমাদের ছাত্রদের বিচরণ থাকে, এই জায়গাগুলোতে যদি অবাধে বিচরণ করতে না পারে আমাদের ছাত্র বা ছাত্রীরা, তাহলে আমার বা আপনার বা এই ক্ষেত্রে কি নিরাপত্তা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর রবিবার অনুসন্ধান টিম গঠন করেছে কমিশন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথির যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টের দুর্নীতি মামলা সচলেরও উদ্যোগ নিয়েছে দুদক। এই বিষয়ে আগামী 15 জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখন পতিত সরকার শেখ হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার গুলশানে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সংস্কারের নামে ধোয়া তোলা হচ্ছে, ঐক্যমত্য কোথায় হলো সেটিও বলা হচ্ছে না। ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে, আগস্ট সেপ্টেম্বরেও হতে পারে। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জানান, দেশ বিদেশে সবাই তাকিয়ে রয়েছে নির্বাচনের দিকে। না, প্রথমত যেটা
বাংলাদেশের জনগণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে, এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে নবীন দল আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ঐক্যমত্য কমিশনের একার দায়িত্ব নয়, এমন মন্তব্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এই লক্ষ্যে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে। সকালে জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে এই কথা বলেন তিনি। এই সময় জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতে পৌঁছাতে খুব বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আরও বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে সেই লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। দলটি মনে করে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামাত নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমতে পৌঁছানো উচিত এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী শাহ আলী জয়। জয়, জানাবেন আজকের বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? নাফিসা, আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র সংস্কারের ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ধারাবাহিক বৈঠক করছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। আজ সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকটি এখনও চলমান রয়েছে, তবে মাঝখানে নামাজের এবং মধ্যাহ্নভোজের বিরতিতে জামাতের নেতারা যখন বৈঠক কক্ষ থেকে বেরিয়ে আসেন, তখন আমাদের সঙ্গে অর্থাৎ সংবাদকর্মীদের সঙ্গে তাদের কথাবার্তা হয় এবং সেখান থেকে আমরা জানতে পারি যে এই পর্যন্ত তারা বেশ কয়েকটি বিষয় ঐক্যমত্য কমিশনের কাছে উত্থাপন করেছেন। যে বিষয়গুলোর মধ্যে রয়েছে একটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন। তারা মনে করে, জামায়াত মনে করে যে দুর্নীতি দমন কমিশন সংস্কার করা আশু প্রয়োজন, কারণ এই সংস্থাটি নিজেই কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এই দুর্নীতি দমন কমিশনের সংস্কারের জন্য আলাদা একটি টাস্ক ফোর্স করার জন্য জামাত প্রস্তাব করেছে। একই সঙ্গে তারা বলছে যে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন, সেরকম একটি সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছে এবং তারা বলছে যে দলীয় প্রধান কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ যেন না করতে পারেন, অথবা প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি যেন দলীয় প্রধানের দায়িত্ব না গ্রহণ করেন। উদাহরণ হিসেবে তারা ভারতের উদাহরণ দেখিয়েছেন, যেখানে বিজেপি বা কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন না। এবং সর্বশেষ আরেকটি বিষয় তারা বলেছেন যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা যদি নির্বাচন কমিশনার থাকাকালীন কোনো ধরনের অনৈতিক কাজ বা নিয়ম বহির্ভূত কাজ করে থাকেন, তাদের অবসরের পরেও যেন সেই বিচার করা যায়, সেরকম একটি বিধান তারা রাখতে বলেছেন সংস্কার প্রস্তাবে। তো এই ছিল আসলে আপাতত আমার কাছে সর্বশেষ খবরাখবর। তবে বৈঠক শেষে পূর্ণাঙ্গ একটি ব্রিফিং করা হবে জামাতের পক্ষ থেকে, এমনটি আমরা জানতে পেরেছি। নাফিসা। জয়, ধন্যবাদ আপনাকে।
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে হাজির করা হয়। এর মধ্যে সাভারে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাভার উপজেলার ওয়াকুর্তা ও তেঁতুলঝরা ইউনিয়নে 15টিরও বেশি কারখানায় পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। আবাসিক এলাকার পাশে কৃষি জমিতে গড়ে তোলা এসব কারখানার কালো ধোঁয়া, দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। নাজমুল হুদার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সাভার উপজেলার ভাকুরতা ও তেঁতুলঝরা ইউনিয়নে আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে পাইরোলাইসিস কোম্পানি নামের একটি কারখানা। পুরনো টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। নির্গত কালো ধোঁয়া বাতাসে ছড়াচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক গ্যাস। কারখানার শ্রমিকদের জন্য নেই বিশেষ পোশাকের ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, পোড়া টায়ারের উৎকট গন্ধ আর ক্ষতিকর কার্বনে রোগাক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। নির্গত ধোঁয়ার আস্তরণ পড়ে বাসাবাড়ির খাবারেও, কালি পরে নষ্ট হয় কাপড় চোপড়। মাঝে মধ্যে মিষ্টি টিষ্টি করলে বাতাসে যে সময় উপরে ধোঁয়াটা নিচ দিকে মারে, ওই সময় দেখা গেছে হালকা পাতলা সমস্যা হয়, কিন্তু এমনি সচরাচর আমরা ধোঁয়াটা মানে আকাশের দিকে উড়াই দিই। আমরা গরিব মানুষ তো আমরা যে কোনো কাজ করতে বাধ্য আছি, মরমু আর বাঁচমু এটা আমরা দেখার বিষয় নেই। কারণ যে কাজ করি আমরা, এই কাজে ঢুকে গেছি, এখন আশা করি এই কাজে তেমনি আস্তে আস্তে বেরিয়ে যাব, কিন্তু এই সব জায়গায় থাকা ঠিক হবে না। ক্ষতিকর কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। বায়ু দূষণ যেভাবে করছে, মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে, পাশাপাশি কৃষি এবং মৎস্য আশেপাশে নিম্ন অঞ্চলের জমিগুলো মারাত্মকভাবে যেমন শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যতে আঘাত হানছে, ঠিক এটা কিন্তু তার থেকে আরেকটা মারাত্মক অবস্থার সৃষ্টি করছে। কারখানাগুলো কোনো অনুমোদন নেয়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুসারে কাজ করে। তো যে সকল অবৈধ প্রতিষ্ঠান আছে তাদেরকে বন্ধ করার জন্য বা তাদেরকে পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়, রাষ্ট্র হলো বড় শক্তি। তো এখানে হলো যে যারাই হলো যে আবার অপচেষ্টা করবে যে অবৈধ সীসা কারখানা, টায়ার কারখানা পরিচালনার জন্য, তাদের রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে সেই আইনের সর্বোচ্চ প্রয়োগ তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। শুধু আশ্বাস নয়, পরিবেশ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্র দলের কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। এইচএম মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত বৃহস্পতিবার কুমিল্লা জাতীয়তাবাদী ছাত্র দলের 6 সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরের 13 সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ত্যাগী নেতাকর্মীরা। যথাযথ মূল্যায়ন না পাওয়ায় কমিটি বিলুপ্ত করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশও করেন পদবঞ্চিতরা। পদবঞ্চিতদের অভিযোগ, নতুন কমিটি স্বজনপ্রীতি হয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বিবাহিত ও পড়াশোনা থেকে ঝরে পড়াদের স্থান হয়েছে। দলের বিভিন্ন কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দেন তারা। ছাত্রত্ব নেই, তারাই কমিটিতে স্থান পেয়েছে। যারা মনে করেন দীর্ঘদিন কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, 5 তারিখের আগে তো তাদেরকে দেখি নাই। আমি নিজে দীর্ঘদিন রাজনীতি করি, রাজপথে ছিলাম, আমি অনেকে এই কমিটির লোকজন অনেকে চিনতে পারি না। তারেক ভূঁইয়া রাজন, সে যুব স্বেচ্ছাসেবক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। সে ঠিক মহানগর ছাত্র দলে সে কিভাবে আসে, এটা আমাদের আসলে বোধগম্য না।
আগামীতে ছাত্রদলের কমিটিকে আরো শক্তিশালী করা হবে জানায় মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। সিগনেটরি যে 4টা পোস্ট ওটা তো সবাই পেতে পারে না, কিন্তু এখানে সব কয়টা মানুষই যোগ্য ছিল, সবাই ত্যাগী, সবাই সংগ্রামী ছিলেন। ত্যাগী নেতারা মূল্যায়ন না পেলে নেতা ও কর্মীদের দূরত্ব তৈরির পাশাপাশি দলীয় শৃঙ্খলা থাকে না বলে মত সংশ্লিষ্টদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের কোনো পণ্য স্থলপথে ভারতে যেতে পারবে না। দেশটির সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা না বাংলাদেশ, এমনটাই বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, স্থলবন্দর দিয়ে পণ্য নেওয়া বন্ধ করার ঘোষণা দিলে তাতে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।